আমাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, ওখানে 10টা এমসিকিউ আছে, আজকে ওগুলো সলভ করবো আমরা। 1 নম্বর এমসিকিউ, which of the following descriptions regarding the states of matter and their changes is correct? এই এমসিকিউ হচ্ছে স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা, আর এটা চেঞ্জেস অফ ম্যাটার, পদার্থের পরিবর্তন মানে রাসায়নিক পরিবর্তন। এই দুটো টপিকের উপর ভিত্তি করে দিছে। এখন হচ্ছে চেঞ্জেস অফ ম্যাটার দুই ধরনের হয়। চেঞ্জেস অফ ম্যাটার দুই ধরনের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, বাংলায় বলা হয় ভৌত পরিবর্তন। আর একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, বাংলায় বলা হয় রাসায়নিক পরিবর্তন। একটা ফিজিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জে সাবস্টেন্স রিমেইনস সেম, form or appearance changes, আর কেমিক্যালে সাবস্টেন্স চেঞ্জেস। ভৌত পরিবর্তনে কি হয়, নতুন কোন পদার্থ সৃষ্টি হয় না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। কিন্তু রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেসে কি হয়, নতুন পদার্থ তৈরি হয়, সাবস্টেন্স চেঞ্জেস। যেমন আইস থেকে ওয়াটার হচ্ছে, বরফ থেকে পানি, তারপরে বাষ্প হচ্ছে ভ্যাপর। এখানে এটাও H2O, এটাও H2O, এটাও H2O। পার্থক্য, এটা কঠিন, এটা তরল, এটা হচ্ছে বায়বীয়। এটা সলিড, লিকুইড, গ্যাস। তিনটাই H2O, জাস্ট অবস্থা চেঞ্জ হয়েছে, স্টেট চেঞ্জ হয়েছে, একটা সলিড, একটা লিকুইড আর একটা গ্যাস। এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, যেখানে নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় নাই, তিনটাই H2O রয়ে গেছে গা। আর কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, সাপোজ H2 একটা গ্যাস, তার সাথে O2 আরো একটা গ্যাস বিক্রিয়া করছে, আর তৈরি হয়েছে 2H2O পানি। তাহলে আমার বিক্রিয়ক বা রিয়েক্টেন্ট কি ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন। আর আমার উৎপাদ বা প্রোডাক্ট কি, H2O। লক্ষ্য করো, এখানে H2, এখানে O2, বাট এখানে H2O। তাহলে এই দুইটা এবং এটা ডিফারেন্ট জিনিস। মানে কি হয়েছে, নতুন সাবস্টেন্স ক্রিয়েট হয়েছে, নতুন পদার্থ সৃষ্টি হয়েছে, তাই এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। এখন পরীক্ষায় কোন একটা বিক্রিয়া দিয়ে দিবে বা কোন একটা ঘটনা বা ইভেন্ট উল্লেখ করবে বা কোন একটা ফেনোমেনা উল্লেখ করবে, বলবে হচ্ছে ওইটা ফিজিক্যাল চেঞ্জ নাকি কেমিক্যাল চেঞ্জ। মেল্টিং, যাকে বাংলায় বলা হয় গলন। মেল্টিং মানে হচ্ছে সলিড থেকে লিকুইড হওয়া, কঠিন থেকে তরল। তারপর হচ্ছে বয়লিং। বয়লিং মানে স্ফুটন, লিকুইড থেকে গ্যাস হওয়া। তারপরে হচ্ছে
ফ্রিজিং, এটার বাংলা হচ্ছে কঠিনী ভবন। লিকুইড থেকে সলিড, তারপর হচ্ছে কনডেনসেশন, ঘনীভবন। গ্যাস থেকে লিকুইড, সাবলাইমেশন, ঊর্ধ্বপাতন। সাবলাইমেশন, ঊর্ধ্বপাতন, এটা হচ্ছে সলিড থেকে গ্যাস হওয়া। আমরা জানি কোন একটা সলিডকে আমি যদি কি দিই, হিট দিই, তাপ দিই, তাপ প্রয়োগ করলে কি হবে, সলিড থেকে হবে প্রথমে লিকুইড, তারপরে লিকুইডকে আরো যদি আমি হিট দিই, ডেল্টা দিলাম মানে হিটের চিহ্ন, তাহলে গ্যাস হবে। এখন কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলোকে আমি হিট দিলে সলিড থেকে লিকুইড হয় না, সরাসরি গ্যাস হয়। তাহলে যে প্রক্রিয়ায় হয় ওটাকে বলা হয় সাবলাইমেশন। আর কিছু কিছু পদার্থের সাবলাইমেশন হয়, তাদেরকে বলা হয় সাবলাইমেবল সাবস্টেন্স। কাদের কাদের সাবলাইমেশন হয় কয়েকটা এক্সাম্পল মনে রাখা উচিত। অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর তারপর হচ্ছে ড্রাই আইস, এগুলো হচ্ছে সাবলাইমেবল সাবস্টেন্স। তারপরে ন্যাপথলিন হতে পারে, বেনজোইক অ্যাসিড হতে পারে, আয়োডিন হতে পারে, কর্পূর হতে পারে। C10H8, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে ড্রাই আইস। তারপরে সলিড কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইডের সলিড ফর্ম, এটাও সাবলাইমেবল সাবস্টেন্স, এদের ক্ষেত্রেও সাবলাইমেশন হয়। আয়োডিনের ক্ষেত্রে হইতে পারে সাবলাইমেশন। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরও সাবলাইমেশন হয়। এই সবগুলো হচ্ছে সাবলাইমেবল সাবস্টেন্স। তারপরে কর্পূর, কর্পূরের ক্ষেত্রেও হয়, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আপনার স্ক্রিনটা অনেক ব্লারি আসতেছে, জি একটু ব্লার আসতেছে, ক্লিয়ার আসতেছে না। ব্লার আসছে, আমি অফিসে বলছি। ব্লার আসছে বলতেছেন, কি আসছে না, ব্লার আসছে ইয়ার কারণে। লাইটের ছিল কত, অনলাইনে ছিল না মনে হয়, ছিল ওই আপনার লেখা হচ্ছে যে ভোল্ট কম হচ্ছে, তো খালি যাচ্ছে ওই কারণে। হ্যাঁ আপনি নতুন আরেকটা আচ্ছা আমরা দেখি, প্রথমে লিখছি মেল্টিং। মেল্টিং মানে হচ্ছে
এখান থেকে দেখা যাচ্ছে না আরো হালকা চালাচ্ছি আমি আপাতত একটা ব্ল্যাক মনটা থাকলে ভালো হতো মেল্টিং হচ্ছে সলিড থেকে লিকুইড বয়লিং লিকুইড থেকে গ্যাস তারপর ফ্রিজিং লিকুইড থেকে সলিড কন্ডেনসেশন গ্যাস থেকে লিকুইড ডিপোজিশন গ্যাস থেকে সলিড সাবলিমেশন সলিড থেকে গ্যাস আমরা কোশ্চেন সলভ শুরু করি Which of the following descriptions regarding the states of matter and their changes is correct? তাহলে এ নাম্বার অপশন কি বলছে sublimation is a chemical change because the molecular spacing changes significantly তাহলে এখানে বলছে এ নম্বরে sublimation is a chemical change sublimation মানে কি sublimation মানে হচ্ছে সলিড থেকে গ্যাস হওয়া তাহলে এখানে কি হচ্ছে স্টেটস অফ ম্যাটার চেঞ্জ হচ্ছে মানে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে সলিড থেকে গ্যাস হচ্ছে কঠিন থেকে বায়ু তাহলে এখানে নতুন পদার্থ তৈরি হচ্ছে না এক্ষেত্রে তাই এটা ফিজিক্যাল চেঞ্জ হবে এটা কেমিক্যাল চেঞ্জ এটা রং এ নম্বর অ্যান্সার হবে না আমাদের কোশ্চেনে বলছে কোনটা কারেক্ট সাবলিমেশনে কঠিন থেকে গ্যাস হয় মানে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন পদার্থ তৈরি হয় না নিউ সাবস্টেন্স ক্রিয়েট হয় না বিতে বলছে when a liquid freezes মানে যখন তরল কঠিনে পরিণত হয় into a solid the kinetic energy of the particles increase তাহলে একটা থিওরি ছিল ক্লাস 9 10 এ molecular theory kinetic theory of molecule kinetic theory of molecule যখন সলিড থাকে তখন যেগুলো অণু থাকে মলিকিউল ওগুলো খুবই ক্লোজ থাকে তারপর আমি যখন হিট দিই ওই সলিড লিকুইডে হয় তখন হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স বাড়ে মানে মলিকিউলের মধ্যে দূরত্বগুলো বাড়ে আস্তে আস্তে আর যখন আরো হিট দিই তখন কি হয় এই লিকুইড গ্যাসে পরিণত হয় তখন দূরত্ব আরো বাড়ে আমি আবার বলি এটা হচ্ছে সলিড স্টেট সলিডকে আমি যখন হিট দিই তখন হচ্ছে মলিকিউলের মধ্যে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো বাড়ে গ্যাপগুলো বাড়লে কি হয় সলিড লিকুইডে কনভার্ট হয় আর লিকুইডকে আমরা যখন আরো হিট দিই তখন গ্যাপগুলো আরো বাড়ে তখন লিকুইড গ্যাসে কনভার্ট হয় ঠিক আছে তাহলে কেন হয় এটা সলিডে মলিকিউলগুলোর মধ্যে ডিসটেন্স কম থাকে কম কেন থাকে কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি থাকে মানে মলিকিউল গুলো এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকে ওটা বেশি থাকে এটাকে বলা হয় ইন্টারমলিকিউলার ফোর্স ইন্টারমলিকিউলার ফোর্স যখন সলিড থাকে তখন মলিকিউল এর মধ্যে যে ফোর্সটা থাকে ওটা খুব বেশি স্ট্রং হয় স্ট্রং হওয়ার কারণে তারা খুবই পরস্পরকে অনেক বেশি আকর্ষণ করে ফলে তারা কাছাকাছি অবস্থান করে এই কারণে দূরত্ব কম হয় কণাগুলোর মধ্যে বা অণুগুলোর মধ্যে কিন্তু যখন হিট দিই তখন যেটা ইন্টারমলিকিউলার ফোর্স থাকে ওটা উইক হয়ে যায় তখন যে মলিকিউল থাকে ওগুলোর মধ্যে ডিসটেন্স বাড়ে ফলে ইন্টারমলিকুলার ফোর্স কমতেছে আর ডিসটেন্স বাড়তেছে আর যখন হচ্ছে আরো হিট দিই তখন ইন্টারমলিকুলার ফোর্সটা আরো অনেক বেশি উইক হয়ে যায় কেন কারণ এখানের মধ্যে আমি যে হিট দিচ্ছি ওই হিট থেকে এই যে মলিকুল গুলো আছে ওগুলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি লাভ করে যেহেতু কাইনেটিক এনার্জি গেইন করছে এরা আরো দূরে সরে যায় এদের ভেলোসিটি বেড়ে যায় তখন হচ্ছে কি ডিসটেন্সটা আরো বেড়ে যায় কারণ কি এদের ভেলোসিটি অনেক বেড়ে গেছে তাহলে বিতে বলছে যখন লিকুইড থেকে সলিড হচ্ছে কাইনেটিক এনার্জি ইনক্রিজ তাহলে দেখো যখন লিকুইড থেকে সলিড হচ্ছে তখন কি হচ্ছে তখন হচ্ছে মলিকিউল গুলো খুব বেশি ক্লোজ হয়ে যাচ্ছে তাদের মধ্যে গ্যাপ কম
তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? কমবে। কমবে কেন? কারণ যখন আমি সলিড থেকে হিট দিয়ে লিকুইডে গেছিলাম, তখন আমি যে হিট দিয়েছিলাম, তাপ দিয়েছিলাম, ওই তাপ শক্তি বা হিট এনার্জি এই মলিকিউল গুলো নিচে নিয়ে কি ভেলোসিটি পাইছে। ভেলোসিটি পাওয়ার কারণে কাইনেটিক এনার্জি বেড়ে গেছে গা, ফলে ডিসটেন্সটা বেড়ে গেছে গা। কিন্তু এখন উল্টা ঘটনা ঘটতেছে। এখন কি হচ্ছে? আমি তাপ সরাই নিচ্ছি, তাপ দিলে কি হয়? কাইনেটিক এনার্জি বাড়ে, ভেলোসিটি বাড়ে, ডিসটেন্স বেড়ে যায় গা। এখন যেহেতু আমি হিট রিডিউস করছি, সো কি হবে? কাইনেটিক এনার্জি কমে যাবে গা। লিকুইড থেকে সলিডে গেলে কাইনেটিক এনার্জি কমবে, কারণ কি ইন্টারমলিকুলার ফোর্সটা আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে গা। যেহেতু ফোর্স স্ট্রং, সো ওরা ছোটাছুটি কম করতে পারবে। এটা হচ্ছে ক্লাস 9 এ চ্যাপ্টার 2 তে ছিল পদার্থের অবস্থা। নেক্সট হচ্ছে অপশন সি, দা হোয়াইট মিস্ট। হোয়াইট মিস্ট মানে হচ্ছে সাদা ধোঁয়া। দা হোয়াইট মিস্ট seen above boiling water is gaseous water vapor. আমরা যখন একটা পাত্রে পানি নিয়ে বয়েল করি, তখন উপরে কিছু সাদা ধোঁয়া দেখা যায়। এখন কোশ্চেনে বলছে যেগুলো হোয়াইট মিস্ট বা সাদা ধোঁয়া, এগুলো জলীয় বাষ্প। একটা কথা বলে রাখি, জলীয় বাষ্প হচ্ছে দেখা যায় না চোখে, ইনভিজিবল। কিন্তু সাদা ধোঁয়া কি আমরা চোখে দেখি, ভিজিবল। তাহলে এই সাদা ধোঁয়াটা কি নয়? ওয়াটার ভেপর বা জলীয় বাষ্প নয়, এটা হচ্ছে কিছু পানি কণা, ওয়াটার ড্রপ। তাহলে সিও ইনকারেক্ট। ইনকারেক্ট কেন? যে হোয়াইট মিস্ট আছে, এটা ওয়াটার ভেপর নয়, এটা পানির কিছু হচ্ছে ড্রপ। জলীয় বাষ্প বা ওয়াটার ভেপর চোখে দেখা যায় না। তারপর কোয়েশ্চেন ডি। কোয়েশ্চেন ডি, কোয়েশ্চেন ডি তে বলছে fractional distillation of liquid air to obtain nitrogen and oxygen is a physical change. fractional distillation হচ্ছে, মনে করো দুটো লিকুইড একসাথে মিক্স করা আছে, আমি এই দুটোকে আলাদা করতে যাচ্ছি, তাহলে আমাকে আংশিক পতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করতে হবে। এখন এখানে দেওয়া আছে লিকুইড এয়ার। লিকুইড এয়ারে, লিকুইড এয়ার, এখন এই লিকুইড এয়ারে কি থাকবে? লিকুইড এয়ারে বিভিন্ন গ্যাস কি থাকবে? মিক্স থাকবে। কোন ফর্মে? লিকুইড ফর্মে। এখানে নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে লিকুইড এয়ারের মধ্যে, এগুলো মিক্স থাকবে। এখন এই সবগুলো লিকুইড ফর্মে থাকবে। এখন আমি কি করব? যখন লিকুইড ইয়ারের মধ্যে কি করব? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অ্যাপ্লাই করব, তখন এই গ্যাসগুলো সেপারেট হবে। ঠিক আছে? এখন এই গ্যাসগুলো সেপারেট হওয়ার মানে কি? প্রত্যেকটা আলাদা হবে। তদ্রুপ নাইট্রোজেনও আলাদা হবে, হাইড্রোজেনও আলাদা হবে। আমি হচ্ছে লিকুইড ইয়ারে যখন হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পতন করব, গ্যাসগুলো সেপারেট হয়ে যাবে, নাইট্রোজেন হাইড্রোজেন সেপারেট হয়ে যাবে। কোশ্চেনে বলছে এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। এটা আসলে ফিজিক্যাল চেঞ্জ, কারণ নতুন পদার্থ তৈরি হয় নাই। নাইট্রোজেন হাইড্রোজেন আগেও ছিল, এখনো আছে। আগে হচ্ছে অন্যান্য বিভিন্ন গ্যাসের সাথে মিক্স আকারে ছিল, কিন্তু তখন নাইট্রোজেনই ছিল, হাইড্রোজেনই ছিল। এখন যখন আলাদা করছি, এখনো নাইট্রোজেন আছে, এখনো হাইড্রোজেন আছে। তার মানে নতুন সাবস্টেন্স ক্রিয়েট হয়নি, আগে যে সাবস্টেন্স গুলো ছিল সেগুলোই আছে। তাহলে 1 নম্বরে অ্যান্সার হচ্ছে ডি। এই এমসিকিউতে আমরা শিখলাম হচ্ছে স্টেটস অফ ম্যাটার, তারপরে ট্রান্সফরমেশন অফ স্টেটস অফ ম্যাটার, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। তোমরা হচ্ছে এই টপিক গুলো পাবা হচ্ছে ক্লাস 9-10 এ হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2 তে ছিল আর কি। এই টপিক গুলো, ওগুলো পড়লে এগুলো পারবা। ওখানে যে এক্সাম্পল গুলো আছে ওগুলো একটু দেখবা, এমসিকিউ দেখলেই হবে, এগুলো ইজি টপিক। তো স্যার এই ফার্স্ট কোয়েশ্চেনের মানে কারেক্ট আনসার কোনটা? জি, মানে ফার্স্ট কোয়েশ্চেনের কারেক্ট আনসার কোনটা? ডি। কারণ হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যে আমি দিচ্ছি, আমি কি করছি? নাইট্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করছি, নতুন পদার্থ তৈরি হচ্ছে না। তো এটা ফিজিক্যাল চেঞ্জ একটা।
কোয়েশ্চেন নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 2 করতে গেলে আমাদের একটা সূত্র জানা লাগবে। ইন্টার ফার্স্ট ইয়ারে একটা চ্যাপ্টার ছিল আইডিয়াল গ্যাস, ওখানে ছিল বয়েলের সূত্র। আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও ছিল চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, P1 V1 ইকুয়াল P2 V2, এটা হচ্ছে বয়েলস ল। আর একটা ছিল চার্লস ল, V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, এটা হচ্ছে চার্লস ল। আমরা এই দুটাকে একসাথে লিখতে পারি, P1 V1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 V2 বাই T2। এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাসের কিছু ফর্মুলা ছিল, ফিজিক্সেও ছিল কেমিস্ট্রিতেও ছিল, ওখান থেকে লিখলাম। এখন এই ম্যাথটা হচ্ছে ওখান থেকে আসছে। কোশ্চেন দেখি, a sample of a gas occupies 22.4 liter at STP। STP মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস 101 কিলোপ্যাসকেল। if the pressure is doubled মানে চাপ ডাবল করতেছে, প্রেসার ডাবল করতেছে, and the absolute temperature is tripled মানে কি যে টেম্পারেচার ছিল 3 গুণ করতেছে, what is the new volume according to the ideal gas law। আইডিয়াল গ্যাস ল মানে কি চার্লস ল, বয়েলস ল। চার্লস ল, সরি এটা বয়েলস ল, এটা চার্লস ল, দুটাকে আমি একসাথে লিখলে এরকম হবে। এখন আমাকে বের করতে হবে, আমি যদি কি করি চাপ দ্বিগুণ করি টেম্পারেচার 3 গুণ করি আমার আয়তন কত হবে। তাহলে আমি ম্যাথ শুরু করি, ধরি আমার আগের চাপ দেওয়া ছিল পি, তাহলে P2 কত হবে, যেহেতু প্রেসার ডাবল করতেছি 2P1 নাই P1 ধরে নিছি P, P2 মানে কি আগের চাপের দ্বিগুণ মানে 2P1। তারপরে টেম্পারেচার ট্রিপল করছে, ধরি T1 ছিল হচ্ছে, আমি হচ্ছে এই সূত্র প্রয়োগ করবো আর কি ম্যাথে, T1 হচ্ছে T, তাহলে T2 কত হবে 3T। আর কোশ্চেনে আমাকে V1 দেওয়া আছে, V1 হচ্ছে 22.4 লিটার। তাহলে আমি এই P1 V1 বাই T1 ইকুয়াল T2 V2 বাই T2, এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে দেখি P1 কত P, V1 কত 22.4, T1 কত T, আর P2 মানে কত 2P1, V2 কত বের করতে হবে আমাকে। আমাকে বলছে প্রেসার ডাবল করব টেম্পারেচার ট্রিপল করব, ভলিউম কত হবে, ধরি ভলিউমটা হবে V2, এটা আমাকে বের করতে হবে V2। আর T2 কত 3T, ট্রিপল করছিলাম। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, V2 ইকুয়াল P ইনটু 22.4 ইনটু 3T ডিভাইড বাই T ইনটু 2P 2P1, এটা 2P হবে, হ্যাঁ T2 ইকুয়াল 2P, তো 2P1 মানে 2P, কারণ P1 ইকুয়াল P। তাহলে আমার TT ক্যান্সেল, PP ক্যান্সেল, তাহলে আসতেছে কত 22.4 ইনটু 3/2, এর অ্যান্সার হচ্ছে 33.6 লিটার। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের যে ফর্মুলা গুলো ছিল ওখান থেকে ম্যাথ আসছে। তোমরা হচ্ছে বই থেকে যে বইটা পড়ছো ইন্টারে বা এন্টেনে, ওখান থেকে আইডিয়াল গ্যাসের ফর্মুলা ম্যাথ করবা আরো। P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2, অ্যান্সার হচ্ছে এ 33.6 লিটার। এটা হচ্ছে ফর্মুলা, মনে থাকলে ভ্যালু বসিয়ে দিলে হবে। এটা ছিল ইন্টার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 পরিবেশ রসায়নের ম্যাথ। নেক্সট হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। এখানে 4টা অপশন দেওয়া আছে,
যে 4টা অপশন দেওয়া আছে সেখান থেকে কোনটা কারেক্ট ওটা বলতে বলছে। তাহলে আমি অপশন গুলো লিখি। তিন নাম্বার বলতেছে ইথানল। ইথানল কি? এক ধরনের অ্যালকোহল, যেটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছি। অ্যালকোহলকে কি দিয়ে লিখে? CN H2N+1 OH। ঠিক আছে, তাহলে ইথানলের জন্য N এর মান 2, তাহলে হবে C2H5OH। যেহেতু ইথ কার্বন সংখ্যা 2, এটা হচ্ছে ইথানলের মোলেকিউলার ফর্মুলা। মোলেকিউলার ফর্মুলা মানে আণবিক সংকেত। আর ইথানলের স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে গেলে এইভাবে লিখতে হবে। যেহেতু দুইটা কার্বন, কার্বন ধরে দিলাম। আমরা জানি কার্বনের যোজনী 4 মানে ভ্যালেন্সি, তাহলে আসে কত? 5টা হাইড্রোজেন, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে OH। এটা হবে স্ট্রাকচারাল ফর্মুলা কার? ইথানলের। এখন কোশ্চেনে বলছে এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, বাট এটা মলিকুলার ফর্মুলা। স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এটা, গাঠনিক সংকেত বলে বাংলায়। তাহলে এ নম্বর কি? এ নম্বর কি হবে? রং হবে। এ নাম্বার কারেক্ট না, ইনকারেক্ট। তারপরে আমি অপশন দিতে আসি। তোমরা বিভিন্ন জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডের সংকেতগুলো একটু মনে রাখবে আর কি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড। The ionization of weak acid CH3COOH কি বলছে? উইক অ্যাসিড। উইক অ্যাসিড, ঠিক আছে। এখন আমরা জানি অ্যাসিড দুই ধরনের। একটা হচ্ছে উইক অ্যাসিড, যেগুলো আমরা খাই, যেমন চা খাই, ওখানে ট্যানিক অ্যাসিড থাকে, তারপরে টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, তারপরে ভিনেগার থাকে এসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এগুলো। আর আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোগ অ্যাসিড, যেগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। আমাদের শরীরে পড়লে শরীর পুড়ে পুড়ে যায় আর কি। ল্যাবরেটরিতে ইউজ হয় বিভিন্ন পরীক্ষায়, মাঝে মধ্যে হাতে বলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হাত চলে যায়। এখন উইক অ্যাসিডের আয়োনাইজেশন দেখবো। আয়োনাইজেশন, উইক অ্যাসিডের আয়োনাইজেশন এই টপিক যেটা পড়াবো এখন, ওটা হচ্ছে ক্লাস 9-10 এর বইয়ের চ্যাপ্টার 9 অ্যাসিড ক্ষারক সমতা, অ্যাসিড বেস ইকুইলিব্রিয়ামে আছে। আর স্ট্রং অ্যাসিডের কি দেখবো আমরা? আয়োনাইজেশন দেখবো। স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিডের আয়োনাইজেশন কিভাবে হয় বা কি রকম হয়, ওইটা জানলে আমরা এটা বুঝতে পারবো বি নাম্বার অপশন কারেক্ট নাকি ইনকারেক্ট। তাহলে আমি আগে হচ্ছে স্ট্রং অ্যাসিড দেখাই। ধরো HCl একটা কি অ্যাসিড? স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, HCl একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে আমি পানি মিক্স করলাম। পানি মিক্স করতে মানে কি? একুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। মিক্স করলে কি হবে? H+ পাবো। হাইড্রোজেন আয়ন বা প্রোটন, এটাও জলীয় দ্রবণ আছে একুয়াস। আরেকটা পাবো হচ্ছে Cl- ক্লোরাইড আয়ন। আর আমি একটা উইক অ্যাসিড নিই। উইক অ্যাসিড হিসেবে আমি নিলাম মনে করো CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটা আবার ভিনেগারের সংকেত, বাংলায় সিরকাও বলা হয়। তাহলে এটা যখন নিব তখন এটার আয়োনাইজেশন হবে এরকম। আমি এই কিউগুলো এখানে লিখতেছি না, লিখে দিই। একুয়াস সলিউশন এরকম H+ একুয়াস, H চলে গেছে গা, তাহলে কি থাকে? ইথানোয়েট আয়ন মাইনাস একুয়াস। তাহলে লক্ষ্য করো, যখন স্ট্রং অ্যাসিড এর আয়োনাইজেশন লিখবো তখন আমি ওয়ান ডিরেকশনাল মানে ইউনিডিরেকশনাল একটা অ্যারো দিব, মানে একদিকে অ্যারো থাকবে, মানে একমুখী তীর চিহ্ন। আর যখন উইক অ্যাসিড আয়োনাইজেশন লিখবো
তখন লিখবো হচ্ছে আমরা কি উভমুখী তীর চিহ্ন, মানে দুই দিকে অ্যারো থাকবে, এদিকেও অ্যারো থাকবে এদিকেও অ্যারো থাকবে। কারণটা কি? কারণ স্ট্রং অ্যাসিড ফুললি আয়োনাইজড হয়, পুরোপুরি আয়নিত হয়, ফুললি আয়োনাইজড। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের ধর্ম। স্ট্রং অ্যাসিডের ফিচার হচ্ছে ও ফুললি আয়োনাইজড হবে, কিন্তু ও ফুললি আয়োনাইজড হয় না, ও হয় পার্শিয়ালি আয়োনাইজড, মানে পুরোপুরি আয়নিত হয় না, পার্শিয়ালি আয়োনাইজড। যেহেতু উইক অ্যাসিড পার্শিয়ালি আয়োনাইজড হয়, সো আমরা তীর চিহ্ন দুই দিকে দিব। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু একটা স্ট্রং অ্যাসিড, তাহলে ও ফুললি আয়োনাইজড হবে, তীর চিহ্ন হবে একদিকে। এখানে তো ওয়ান ডিরেকশনাল অ্যারো, এখানে টু ডিরেকশনাল অ্যারো। তাহলে আমাকে বি নম্বর অপশনে কি দেওয়া আছে? দা আয়োনাইজেশন অফ উইক অ্যাসিড CH3COOH, তারপরে একটা কেমিক্যাল ইকুয়েশন দিয়ে দিয়েছে। তোমরা অবজার্ভ করো, দেখো এখানে যেটা দিয়েছে কেমিক্যাল ইকুয়েশন, এখানে একমুখী তীর চিহ্ন, মানে একদিকে তীর চিহ্ন, কিন্তু CH3COH কি উইক অ্যাসিড, সো দুই দিকে তীর চিহ্ন দিতে হবে, একদিকে দিলে হবে না। সো বি নাম্বারটাও ইনকারেক্ট। তারপরে সি নাম্বার যেটা আছে ওইটাও ইনকারেক্ট। সি নাম্বার ইনকারেক্ট কেন আমি দেখাচ্ছি। সি নাম্বারে ওরা যে রিঅ্যাকশন লিখছে আর কি, বা ইকুয়েশন লিখছে, ওটা সমতাকরণ করে নাই। মানে যখন আমরা একটা কেমিক্যাল ইকুয়েশন লিখি তখন দুই পাশে কি করতে হয়? ব্যালেন্স করতে হয় অ্যাটম নাম্বারটা। আমি লিখি, এটা হচ্ছে বেরিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট আয়ন, তারপরে কি দিছে, তারপরে ইকুয়াল চিহ্ন দিছে। এখন আমরা কেমিক্যাল ইকুয়েশন লেখার সময় যখন ইকুয়াল চিহ্ন দিই তখন দুই পাশে কি করতে হয়? ব্যালেন্স করতে হয়, সমতাকরণ করতে হয়। এটা হচ্ছে বেরিয়াম সালফেট। এখানে একটা এরকম একটা চিহ্ন দিছে, এটা অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ায় এভাবে নিচের দিকে একটা অ্যারো দেওয়া হয়, এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। বেরিয়াম সালফেট উৎপন্ন হয়েছে, তাই একটা নিচের দিকে অ্যারো দেওয়া হয়েছে। তারপরে উৎপন্ন হয়েছে পানি। এখানে এটা অধঃক্ষেপণ, তো এটাকে ইংলিশে বলা হয় প্রিসিপিটেশন রিঅ্যাকশন। তাহলে দেখো এখানে বেরিয়াম আছে কয়টা? একটা। এখানে বেরিয়াম একটা, হাইড্রোক্সিল বেরিয়াম গেছে, অক্সিজেন এখানে একটা, এখানে চারটা, তাহলে কয়টা আছে? পাঁচটা। এখানে চারটা, এখানে একটা, তাহলে পাঁচটা, দুই দিকে ইকুয়াল আছে। হাইড্রোজেন এখানে দুইটা, দেখো এখানে বেরিয়াম একটা, বেরিয়াম একটা, কিন্তু অক্সিজেনটা আমরা ক্যালকুলেট করতে একটু ভিন্ন ভাবে, কারণ সালফেট পুরোটা মিলে একটা কি রেডিক্যাল বা যৌগমূলক, সালফেট এখানে চলে আসছে পুরোটা। ঠিক আছে, এখানে একটা হাইড্রোক্সিল আছে, এখানে একটা হাইড্রোক্সিল আছে, কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে আগে একটা এদিকে টু আসবে, একটা টু আসবে, এদিকে একটা টু আসবে। কারণটা হচ্ছে আমরা এটাকে আয়নিত আকারে লিখছি এই বিক্রিয়াটাকে। এই বিক্রিয়াটা মূলত ছিল এরকম, BaSO4 সরি BaOH হোল 2 প্লাস H2SO4। আমরা উপরে যেটা লিখছি ওটা হচ্ছে আয়োনাইজড রিঅ্যাকশন, মানে আয়নিত রূপ।
কিন্তু বিক্রিয়াটা ছিল এরকম শুরুতে। এখন আমি বিক্রিয়াটা আবার লিখি শুরুতে, আমার আগে এটা লেখা উচিত ছিল, এই কারণে সমস্যা। মানে কোশ্চেনে একটা বিক্রিয়া আয়নের গ্রুপ দেওয়া আছে, তো এই বিক্রিয়াটা হচ্ছে এটা, বেরিয়াম হাইড্রোক্সাইড, এই বেরিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2SO4 বিক্রিয়া করবে। তারপর উৎপন্ন করবে হচ্ছে এই বেরিয়াম আর সালফেট মিলে মিলে হবে বেরিয়াম সালফেট, বেরিয়াম আর সালফেট মিলে হবে বেরিয়াম সালফেট, আর এগুলো মিলে হবে H2O। আমরা যখন এই বিক্রিয়াটাকে আয়োনাইজড আকারে লিখবো, মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে আর কি, তখন একটা বেরিয়াম আসবে আর একটা থাকবে হাইড্রোক্সিল। আর হাইড্রোক্সিল এখানে কয়টা আছে? দুইটা আছে, দুইটা। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে একটা, এই টুটা দেওয়া নেই কোশ্চেনে। আর এটা যখন ভাঙবে তখন এটা 2H+ হবে। কারণ আমি যখন বিক্রিয়াটা করছি বা রিঅ্যাকশনটা ঘটেছি, তখন আমি কিন্তু এগুলোকে নিয়ে বিক্রিয়া করি নাই, আমি বিক্রিয়া করবো হচ্ছে এই পুরোটাকে নিয়ে, মানে বেরিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড কে নিয়ে। তাইলে আমি যখন এগুলোকে আয়োনাইজ করে লিখবো, তখন এই হাইড্রোক্সিলের আগে 2 দিতে হবে আর হাইড্রোক্সিলের আগেও 2 দিতে হবে। তাইলে হচ্ছে যে এই বিক্রিয়াটা দুই পাশে ব্যালেন্স হবে। এখন হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো, এই বিক্রিয়াটাতে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখানে আছে দুইটা, বাট এখানে আছে দুইটা, বাট এখানে দুইটা, এখানে তোমার চারটা আছে মোট, এখানে দুইটা, তাহলে এখানে আগে একটা 2 দিতে হবে। কিন্তু আমার কোশ্চেনে এই 2 দেওয়া নাই, মানে কোশ্চেনে ফুলটা কোথায় আমি বলতেছি, OH মাইনাস এর আগে একটা 2 হবে। কারণ কি, বিক্রিয়া করবে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপরে H+ এর আগে একটা 2 হবে। কারণ কি, বিক্রিয়া করবে হচ্ছে সালফিউরিক H2SO4, H2 মানে কি 2H+, আর উৎপন্ন হয়েছে কি বেরিয়াম সালফেট আর H2O। তাহলে H2O এর আগে একটা 2 হবে, কারণ কি এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, মোট চারটা, এখানে চারটা, এদিকে চারটা ওইদিকে চারটা, ইকুয়াল হয়েছে। আর অক্সিজেনের দিকে দেখো, এই সালফেটটা এখানে চলে আসছে, তাহলে অক্সিজেন এখানে চারটা, এখানে চারটা, আর এখানে অক্সিজেন দুইটা, আর এখানে অক্সিজেন 2 না দিলে থাকে হচ্ছে একটা, তাহলে 2 দিয়ে অক্সিজেন দুইটা হচ্ছে, তাহলে দুই পাশে ইকুয়াল হচ্ছে। মানে কোশ্চেনে হচ্ছে 3 নম্বরে একটা বিক্রিয়ার আয়নিক রূপ বা আয়োনাইজড রূপটা দেখানো হয়েছে, আয়োনাইজড ফর্ম দেখানো হয়েছে একটা রিঅ্যাকশনের। এখন রিঅ্যাকশনটা কেমনে বুঝবা? রিঅ্যাকশনটা বুঝবা হচ্ছে যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেগুলো হচ্ছে রিয়েক্টেড বা বিক্রিয়ক আছে ওখানের মধ্যে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন আছে। আর যেগুলো উৎপাদক প্রোডাক্ট আছে ওখানে একটা সল্ট বা লবণ আছে, আর একটা আছে পানি বা H2O। তার মানে কি, এটা একটা প্রশমন বিক্রিয়া। তার মানে একটা অ্যাসিড আর একটা বেস বা ক্ষার এখানে অংশ পার্টিসিপেট করছে। তার মানে কি হবে, তার মানে এখানে এমন কোন অ্যাসিড আসবে যেখানে হাইড্রোজেন আয়ন আর সালফার আছে, আর এমন কোন ক্ষার আসবে যেখানে হাইড্রোক্সিল আয়ন বা বেরিয়াম আছে। তাহলে সি নাম্বারটাও রং, বি নাম্বারটা কারেক্ট। কারেক্ট কেন ইজিলি বোঝা যায়, বলছে হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যাটম, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12। অ্যাটমিক নাম্বার 12 মানে কি 12টা প্রোটন আছে আর 12টা ইলেকট্রন আছে। আর আমরা জানি কি ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস কত? ম্যাগনেসিয়ামের মাস হচ্ছে, মানে মাস নাম্বার, অ্যাটমিক মাস না, মাস নাম্বার, মাস নাম্বার হচ্ছে 24। এটা হচ্ছে প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার, এটা মাস নাম্বার 24। তাহলে আমরা নিউট্রন কেমনে পেতে পারি? মাস নাম্বার থেকে প্রোটন নাম্বার বিয়োগ করব, তাহলে 12টা কি থাকবে? নিউট্রন থাকবে, 12টা নিউট্রন থাকবে ম্যাগনেসিয়ামে। এখন কোশ্চেনে একটা ফিগার দিয়েছে, লক্ষ্য করো ওই ফিগারে 12টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে, আর বাইরে যেগুলো আছে ওখানের মধ্যে 12টা ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে 2টা আছে, তারপর এটা 8টা আছে, তারপর 2টা আছে, তাহলে ডি হচ্ছে কারেক্ট। জি হ্যাঁ, ওই যে সেকেন্ড কক্ষপথে যেটা আছে না, ওখানে তো ইলেকট্রন গুলো জোড় আকারে থাকার কথা, কিন্তু এখানে তো সিঙ্গেল সিঙ্গেল আকারে আছে, তাহলে কি এটা হবে এত? ইলেকট্রন যে জোড় আকারে থাকবে ওটা এখানে চিন্তা করতে হবে না, ওটা হচ্ছে হুন্ডের নীতি দিয়ে চিন্তা করিও, হুন্ডের নীতি। এখানে জাস্ট ডায়াগ্রাম দিয়েছে, আমরা যখন হুন্ডস ল করবো তখন জোড় আকারে চিন্তা করবো। এখানে জাস্ট একটা নরমাল ফিগার দিয়েছে, যখন হুন্ডের নীতি দেখবা তখন ওখানে জোড় আকারে হবে আর কি। নেক্সট কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4 এর জন্য
একটা ফর্মুলা লিখছি আমি, এটা হচ্ছে চ্যাপ্টার 6 ছিল ক্লাস 9-10 এর, ইয়া মোল নিয়ে পড়ছিলাম আমরা। n ইকুয়াল w বাই ক্যাপিটাল M। n হচ্ছে কি মূল সংখ্যা, এই ক্যাপিটাল M হচ্ছে ইয়া আণবিক ভর, মলিকিউলার মাস। তারপরে আরেকটা ছিল হচ্ছে এরকম v ডিভাইড বাই 22.4, আরেকটা ছিল হচ্ছে n ডিভাইড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, তাই আমরা এটাকে n বাই n আকারে লিখতে পারি। n বাই n এ অনেক বইয়ে দেখবো এই 3টা লিখে না, 6.02 লিখে শুধু, সমস্যা নাই, সেম জিনিস। আমাদের এম এতে এই ফর্মুলা লাগবে। এই n হচ্ছে মূল সংখ্যা বা মূল নাম্বার, w হচ্ছে আমার কি পরিমাণ দিচ্ছে ওই সাবস্টেন্স বা পদার্থ তার পরিমাণ, আর ক্যাপিটাল M হচ্ছে যে পদার্থ বা সাবস্টেন্স আমাকে দিচ্ছে ওটা আণবিক ভর বা মলিকিউলার মাস। b হচ্ছে তার আয়তন, আয়তন কিসে হবে, লিটারে হবে, অবশ্যই লিটারে হইতে হবে আয়তন। ভলিউম হবে, ভলিউম অফ দ্য সাবস্টেন্স। তারপরে এই n হচ্ছে অণুর সংখ্যা, নাম্বার অফ মলিকিউল, আর n এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এখন 22.4 এটা কি, 22.4 হচ্ছে যে এটা হচ্ছে 1 মোল গ্যাসের ভলিউম। 1 মোল গ্যাসের আয়তন 22.4 হয় কিসে, এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। এখন আমরা ম্যাথটা করি, ম্যাথে কি বলছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস CO2 এর আমাদের ক্যাপিটাল M বের করতে হবে। কার্বনের মাস নাম্বার কত, 12, আর অক্সিজেনের মাস নাম্বার কত, 16। অক্সিজেন কয়টা আছে, দুইটা আছে, তাহলে 12 প্লাস 16 ইনটু 2 44 হবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাস নাম্বার। আমাকে বের করতে বলছে কি, আমাকে বলতেছে হচ্ছে আমাকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, আমাকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, আমাকে বের করতে হবে নাম্বার অফ অ্যাটমস। কোশ্চেন হচ্ছে হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর কন্টেন্ট ইন 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এখানের মধ্যে বলছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত গ্রাম কি আছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত গ্রাম কি আছে, অক্সিজেন আছে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত গ্রাম অক্সিজেন আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে দুটো সূত্র লাগবে, একটা হচ্ছে W বাই M, এখন দেখো আমরা কি বের করছিলাম, কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস বের করছিলাম কত, 44 গ্রাম। না, আমাকে দেওয়া আছে কত, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আমাকে দেওয়া আছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আমরা কি বলতে পারি না আমাকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছিল, এমন বলতে পারি। কারণ হচ্ছে আমরা এখানে দেখছি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 44 গ্রাম, ঠিক আছে। এখন মলিকুলার মাস আর 1 মোল তো ইকুইভ্যালেন্ট আমরা জানি, মানে কোনো কিছু 1 মোল কি হবে, কোনো কিছু 1 মোল হচ্ছে তার মলিকুলার মাস, কোনো কিছু 1 মোল। এখন আমাকে কোশ্চেনে বলছে আমাকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি আমাকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড দেওয়া ছিল, আমাকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড দেওয়া ছিল। তাহলে লক্ষ্য করো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে না, এই পুরো কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন কয়টা আছে, দুইটা আছে, ঠিক আছে, আর কার্বন আছে একটা, আর এটা কি একটা কার্বন ডাইঅক্সাইড, মানে হচ্ছে কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড। বাট 1 মোল কার্বন ডাইঅক্সাইড যে কথা, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সেম কথা।
তাহলে আমরা বলতে পারি যেহেতু একটার মধ্যে দুটো অক্সিজেন আছে, 1 মোল CO2 ইকুইভ্যালেন্ট 2 মোল অক্সিজেন। 2 মোল অক্সিজেন। এটা কেন বলছি? কারণ দেখো CO2 কত, এখানে দুটো অক্সিজেন আছে, এটার মানে হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইডে 2 মোল অক্সিজেন থাকে। তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম একটু আগে, N ইকুয়াল N/Na। তাহলে আমাকে কোশ্চেনে দেওয়া ছিল 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আমরা প্রুফ করছি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইডে কি থাকে, 2 মোল অক্সিজেন থাকে, তার মানে N এর মান 2। মানে N এর মান যদি 2 হয় আমরা লিখতে পারি হচ্ছে কি, লিখতে পারি N এর মান 2 হলে আমরা লিখতে পারি 2 ইকুয়াল N/Na। এই N হচ্ছে নাম্বার অফ মলিকিউল আর এই Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তো আমি এখান থেকে লিখতে পারি N ইকুয়াল 2Na। N ইকুয়াল 2Na। এই Nটা কি, নাম্বার অফ মলিকিউল। আমরা কিসের নাম্বার বের করছি, আমরা অক্সিজেনের নাম্বার বের করছি। কেমনে, আমরা হচ্ছে কয় মোল অক্সিজেন আছে এটা এখানে বসাইলাম, তারপরে এটা ক্যালকুলেট করে পেলাম N ইকুয়াল 2Na। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। আমাকে দেওয়া ছিল 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ওখানে কয়টা অক্সিজেন আছে, মানে অক্সিজেন নাম্বার অফ অক্সিজেন মলিকিউল বের করতে হবে, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। কোনো কেয়ার না এগুলোর উপর কোনো কেয়ার নাই দিতে কই কেয়ার এদিকে আছে Next question 5. At 25 degrees Celsius, a solution has a pH of 2. তাহলে pH 2, 25 degrees Celsius. If this solution is diluted with water to 100 times, মানে হচ্ছে আরো 100 গুণ, 100 টাইমস মানে কি, আরো 100 গুণ কি করছে, লঘু করছে, 100 গুণ লঘু করছে, 100 টাইমস ডিলিউট, 100 গুণ লঘু করছে মানে আরো পানি মিক্স করছে। এখন নিউ পিএইচ কত হবে, মানে আগে পিএইচ ছিল 2, এখন ওইটাকে 100 গুণ লঘু করা হয়েছে, মানে পানি মিক্স করে 100 টাইমস ডিলিউটেড। তাহলে নিউ পিএইচ কত হবে? এখন পিএইচ বের করার একটা ফর্মুলা আছে, ওটা হচ্ছে পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। তাহলে আমাকে দেওয়া ছিল পিএইচ ইকুয়াল 2, আমি লিখতে পারি না মাইনাস লগ এইচ প্লাস ইকুয়াল 2। এই পিএইচ ইকুয়াল 2 এর মধ্যে পিএইচ এর সূত্র লিখে ফেললাম, এখন মাইনাসটা আমি ওইদিকে পাঠিয়ে দিই, লগ এইচ প্লাস ইকুয়াল মাইনাস 2। এখন আমরা লগ তুলে ফেলতে পারি কেমনে, অ্যান্টি লগ ইউজ করে। এটা হায়ার ম্যাথে থাকে, কেমিস্ট্রি তো ছিল অ্যান্টি লগ, সরি এইচ প্লাস ইকুয়াল অ্যান্টি লগ মাইনাস 2, এইচ প্লাস ইকুয়াল অ্যান্টি লগ মাইনাস 2। আমি লগটা সরাই ফেলতে যাচ্ছি কারণ আমাকে বের করতে হবে এই এইচ প্লাস, এটাকে বলা হয় কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমি কি করলাম, অ্যান্টি লগ নিলাম। অ্যান্টি লগ মানে হচ্ছে 10 এর পাওয়ার, মানে এই লাইনটা সেম, অ্যান্টি লগ এর ভিতরে যা থাকে সেটাকে তুমি 10 এর পাওয়ার আকারে লিখবা, ঠিক আছে। তাহলে 10 ইনভার্স 2 আসে, এটাকে লেখা যায় 1/10 ম্যাথে দেখছি আমরা সূচকে পাওয়ারের ম্যাথগুলোতে 1/100। এটা হচ্ছে কি, যখন পিএইচ 2 ছিল তখন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত ছিল, কারণ পিএইচ মানে কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, মানে কি ইংলিশে হইলে নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে 1/100 চলে আসছে। এখন আমি আরো 100 গুণ লঘু করছি,
100 গুণ লৌহ করলে কি হবে, এটা আরো ডিলিউট হয়ে যাবে গা। 100 গুণ লৌহ করলে এটা আরো ডিলিউট হয়ে যাবে। তাহলে 100 গুণ লৌহ করলে এটা হবে 1/100 × 100, কারণ ঘনমাত্রা কমে যাবে গা, তাই হচ্ছে ভাগ হবে। 100 গুণ লৌহ মানে কি জানো? 100 গুণ লৌহ মানে হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা 1/100 গুণ হয়েছে, আমি এটা লিখি 1/100 গুণ হয়েছে। 100 গুণ লৌহ মানে হচ্ছে 1/100 গুণ হয়েছে, ভাগ হবে। কারণ কি, ঘনমাত্রা কমে যাচ্ছে, আমি আরো বেশি পানি মিক্স করছি। এটাকে লেখা যায় 1/10⁴, মানে 10⁻⁻⁴। এখন এই অবস্থায় পিএইচ বের করতে হবে আমাকে। পিএইচ এর ফর্মুলা কি? -log H প্লাস এর মান, H প্লাস কত আসছে? 10⁻⁻⁴। ওকে, এখন লগারিদমে কি হয়, পাওয়ারটা আগে চলে আসতে পারে। তাহলে আমি কি লিখতে পারি? -4 log 10। এখন দেখো লগ আছে না, এই লগে কিন্তু বেস দেয়া নাই। বেস দেয়া না থাকলে মনে করবে বেস 10 আছে, বেস 10 আছে, তাহলে log 10/10, মানে যখন লগে বেস উল্লেখ করা থাকে না তখন বেস হবে 10, 10টাকে লিখে না আর কি। এখন log 10 এটাকে ম্যাথে দেখিয়েছিলাম গতকালকে 1 হবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়, তার মানে কি 4 × 1, -4 মিলে 4 হবে, আর log 10/10 = 1 হবে, = 4। তাহলে অ্যানসার হচ্ছে 4। মানে আমাকে পেজ দেওয়া ছিল, ওখান থেকে আমি কি করছি, H প্লাস এর কনসেন্ট্রেশন বের করছি, তারপরে ওই কনসেন্ট্রেশনকে আমি 100 দিয়ে ভাগ করছি, নিউ কনসেন্ট্রেশন আসছে, ওটা আমি পিএইচ সূত্রে পড়িয়ে বসিয়েছি, নিউ পিএইচ চলে আসছে। তাহলে অ্যানসার হচ্ছে সি। এটা হচ্ছে পিএইচ এর ম্যাথ। পিএইচ এর ম্যাথ হচ্ছে 9, 10 এ কেমিস্ট্রি চ্যাপ্টার 9 এ আছে, তারপরে ইন্টার ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 4 এ আছে রাসায়নিক পরিবর্তন। তোমার পিএইচ এর ম্যাথগুলো একটু দেখবা। pH = -log concentration of H plus, negative logarithm of concentration of hydrogen ion। আমাদের 5টা শেষ, আরো 5টা আছে। যেসব টপিক পড়িয়েছি এসব টপিকের আরো ম্যাথ দেখবা আর থিওরি দেখবা বই থেকে। Which of the following substances is classified as pure substance? 1 নম্বরে বলছে ক্লোরিন ওয়াটার। ক্লোরিন ওয়াটার মানে কি, ক্লোরিন আছে আর পানি আছে, মানে কি এই দুটো মিক্স আকারে আছে। কোশ্চেনে বলেছে কোনটি আমার পিওর সাবস্টেন্স, হুইচ ইজ দা পিওর সাবস্টেন্স। পিওর মানে কি, পিওর মানে হচ্ছে একটা আমার ওটার সাথে আর কোনো কিছু মিক্স থাকবে না। এখন ক্লোরিনের সাথে পানি মিক্স আছে, তাহলে এটা পিওর নয়, এটা বিশুদ্ধ ক্লোরিন নয়, পানি মিশ্রিত ক্লোরিন। বিতে আসি, এটা এ ছিল, বিতে বলতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন HCl, ঠিক আছে, HCl কিন্তু একটা গ্যাসের নাম আসলে, তার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই গ্যাসের সাথে আমি পানি মিক্স করি, তখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, HClAQ। এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটার সংকেত HCl, এটা ফর্মুলা কি HCl। আবার যখন পানি মিক্স করি ফর্মুলা সেম থাকে, HCl থাকে, কিন্তু এটা ছিল গ্যাস, এটা হবে একুয়াস। একুয়াস মানে কি জলীয় দ্রবণ, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা না, এটা গ্যাস। তাহলে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি কেমনে, পানি মিক্স করে। তার মানে বিতে যে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পিওর নয়, কারণ এখানে পানি মিশিয়েছিলাম আমি, এই পানি মিক্স করছিলাম, পানি মিক্স করে আমি HCl পাইছি, তাহলে HCl পিওর নয়। সি হচ্ছে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে CH3COOH। গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের একটা ডেফিনিশন আছে, ডেফিনিশন হচ্ছে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে পিওর অ্যাসিটিক অ্যাসিড, যেখানে অ্যাসিটিক অ্যাসিড এর সাথে অন্য কিছু মিক্স থাকে না। তাহলে সি হচ্ছে পিওর, তাহলে অ্যান্সার হবে সি। এখানে এই অ্যাসিডিক অ্যাসিডের সাথে কোনো কিছু, একদম কোনো কিছু মিক্স থাকে না। ডি হচ্ছে ক্লিন এয়ার, এটা অ্যান্সার হবে না। ক্লিন এয়ারে কি হয়, ক্লিন এয়ারে বিভিন্ন গ্যাস মিক্স থাকে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ওজোন, ক্লোরিন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, সব গ্যাস মিক্স থাকে। এটা হচ্ছে মিক্সচার অফ মাল্টিপল গ্যাসেস। সো এটাও অ্যান্সার হবে না, এও অ্যান্সার হবে না, বিও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে সি, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড।
গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড একটা ডেফিনিশন আছে, যেই অ্যাসিটিক অ্যাসিড পিওর তাকে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। নেক্সট কোশ্চেন 7। কোশ্চেন 7 এ একটা রিঅ্যাকশন আছে, 3 মোল কপার Cu প্লাস 8 HNO3 dilutes CuNO3 cupric nitrate 2NO নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে 4H2O। If 0.6 mole of electrons are transferred, how many moles of HNO3 were reduced? মানে কত মোল নাইট্রিক অ্যাসিড রিডিউস হয়েছে। লক্ষ্য করো এই নাইট্রিক অ্যাসিড যেটা আছে এটাকে আমরা লিখতে পারি H+NO3 মাইনাস। ওকে, এই রিঅ্যাকশনে নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়েছে। তোমরা যদি দেখো HNO3 এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হবে +5। কেমনে? ও হচ্ছে কি প্লাস, তার মানে +1, ও হচ্ছে 2 মাইনাস, তার মানে কি -6, তাহলে ও হচ্ছে +5, নাইট্রোজেনের +5 আছে। আর এখানে লক্ষ্য করো, ডান পক্ষে লক্ষ্য করলে দেখবা নাইট্রিক অক্সাইড যেটা আছে এখানে অক্সিজেন 2 মাইনাস, তো আর নাইট্রোজেন হবে +2, তাহলে +6 থেকে কি হচ্ছে +2 হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি জারণ সংখ্যা 3 কমে যাচ্ছে, জারণ সংখ্যা 3 কমে যাচ্ছে। জারণ সংখ্যা 3 কমে যাচ্ছে মানে কি 3টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। জারণ সংখ্যা 3 কমতেছে মানে হচ্ছে কি 3টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে আমাকে কোশ্চেনে বলতেছে 0.6 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, আর আমি দেখতেছি কি 3টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তার মানে কি বলতে পারি আমরা? তার মানে আমরা বলতে পারি 0.6 মোল মানে হচ্ছে 3টা ইলেকট্রন। তার মানে একটা ইলেকট্রন মানে কত হবে 0.6 ডিভাইড বাই 3 মোল, মানে 0.2 মোল, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা ম্যাথ, এটা হচ্ছে 9 10 এ কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এ ছিল WKL SVM/1000।
এটা হচ্ছে নাম্বার 8। What is the molar concentration of a solution prepared by dissolving 4 gram of NaOH in enough water to make 250 ml of solution? এই সূত্রে এই এসটা হচ্ছে আমার মোলারিটি, ভিটা হচ্ছে ভলিউম, এমটা হচ্ছে মলিকুলার মাস, আর ডব্লিউ হচ্ছে আমার ভর মাস। কারণ কোশ্চেনে দেওয়া আছে 4 গ্রাম NaOH দেওয়া আছে, এটা হচ্ছে কত গ্রাম দেওয়া আছে সেটা। ডব্লিউ ইকুয়াল কি 4 গ্রাম। NaOH এর এম কত? NaOH এর এম হচ্ছে NaOH তো সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে ক্যাপিটাল এম হচ্ছে 40 গ্রাম। আর ভি কত? ভি হচ্ছে 250 ml। ভি হচ্ছে 250 ml মানে কত? 0.25 লিটার। কারণ ভি লিটারে হইতে হবে। আর সরি ভি লিটারে হইতে হবে যদি 1000 না থাকে, আর ভি যদি ml থাকে তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। মানে আমি যদি এখানে 100 দিয়ে ভাগ করে ফেলি আর কি, 100 দিয়ে ভাগ করে ফেলি তাহলে ওটা এখানে আর করতে হচ্ছে না আর কি। ধরি আমি 100 দিয়ে ভাগ করবো না, তাহলে এস কত? এস হচ্ছে আমাকে বের করতে হবে। এস ইকুয়াল হবে 1000 ইন্টু ডব্লিউ ডিভাইড বাই ভিএম। 1000 ইন্টু ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে 4, ভি কত? 250 ইন্টু 40, এর অ্যান্সার আসবে হচ্ছে 0.4। এই এক আছে না, ওর ইউনিট বা এক হচ্ছে মোলার বা মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি। নেক্সট হচ্ছে কোশ্চেন 9। Under the same temperature and pressure, two containers of equal volume are filled with O2 and O3 respectively. Which of the following ratios is correct? তাহলে যেহেতু ইকুয়াল ভলিউম O2 আছে এন্ড O3 আছে, তাহলে দেখো এখানে ওর আয়তন যা ওর আয়তন তা, তার মানে ও যে পরিমাণ আছে ও সেই পরিমাণ আছে, তাহলে নাম্বার অফ মলিকিউল ইকুয়াল হবে ওদের। নাম্বার অফ molecules will be equal। তার মানে হবে কি অ্যান্সার ডি 1:1। কারণ কি? কারণ ভলিউম ইকুয়াল, ভলিউম ইকুয়াল হলে নাম্বার অফ মলিকিউল ইকুয়াল হয়, নাম্বার অফ মলিকিউল ইকুয়াল হলে অ্যান্সার হবে 1:1। নেক্সট হচ্ছে কোশ্চেন 10। কোশ্চেন 10 হচ্ছে a certain volume of
12 mole per liter concentrated HCl is used to prepare 500 ml. 12 mole per liter 500 ml is 0.3 mole per liter HCl. Which piece of equipment is not necessary for this process? মানে যে জিনিসটা তৈরি করতে বলছে, প্রিপেয়ার করতে বলছে, এটা প্রিপেয়ার করার জন্য কোন জিনিসটা লাগবে না? এতে বলা হয়েছে ভলিউমেট্রিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক। এখন বি তে বলা হয়েছে গ্রাজুয়েটেড সিলিন্ডার, সি তে বলা হয়েছে অ্যানালিটিক্যাল ব্যালেন্স, আর ডি তে বলা হয়েছে গ্লাস রড। এখন যেহেতু হচ্ছে এগুলো লিকুইড HCl, তাহলে আমার ভলিউমেট্রিক ফ্লাস্ক লাগবে, গ্রাজুয়েটেড সিলিন্ডার লাগবে। আর এখানে যেহেতু মিক্স করতে হবে, মিক্স করার জন্য গ্লাস রড লাগবে, কিন্তু এখানে কোনো সলিড বা কঠিন পদার্থ নাই, তাই অ্যানালিটিক্যাল ব্যালেন্স লাগবে না, সি আমার লাগবে না। আজকে ক্লাস এখানেই শেষ। এই 10টা এমসিকিউ তোমরা দেখে নিও।